সেটাই দুঃখের বিষয়। উৎস ঘড়িতে সময় দেখল, সময় থেমে নেই, চলেছে নিজ গতিতে। আর এখন সময় কানে কানে বলছে, চলে যাওয়ার সময় নিকটে, এখনই তৈরি হতে হবে দেশের ভালোবাসার সাড়া দিতে। আমার তৈরি হতে হবে নিতু। উৎসের উক্ত কথাতে তার মুখের দিকে চেয়ে রইল নিতু। চোখ দুটো ছল ছল করে উঠতে চাইল। পরপর কয়েকবার চোখের পলক ফেলে চোখের পানি গায়েব করল সে। সে জানে এই সময় চোখের পানি দেখলে উৎসের চলে যেতে কষ্ট হবে। সে পাশে গুছিয়ে রাখা পোশাকগুলো হাতে নিয়েই উৎসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, এগুলো পরে নাও। সাদা শার্টে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। আমি চোখ ফেরাতে পারি না। উৎসব তৈরি হয়ে নিল। 4:30টায় বাসা থেকে বের হওয়ার কথা। ঘড়ির কাঁটায় এসে 4:10 এসে ঠেকেছে। উৎস তৈরি হওয়ার পর প্রায় 15 মিনিট যাবৎ নিতুর কোনো কথাবার্তা ছাড়া উৎসকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। উৎস নিজেও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেনি, ইচ্ছে করেনি তার। কত বছর পর সঠিক ভালোবাসায় খালি বুকটা পরিপূর্ণ হয়েছে তার। দীর্ঘ সময় পর নিতু নিচে থেকে উৎসকে ছাড়লো। নিতু উৎসের দিকে তাকিয়ে দেখলো উৎসের মুখখানা মলিন। নিজেকে সামলে মেকি হাসার চেষ্টা করলো সে। বলল, মন খারাপ মেজর সাহেবের? আমার যেতে ইচ্ছে করছে না নিতু। কোনো কিছু না ভেবে বলেই ফেললো উৎস। নিতু উৎসের হাতটা শক্ত করে ধরে ব্যাগের দিকে ইশারা করে বলল, শুধু আমাকে ভালোবাসলে হবে? দেশ দেশের মানুষেরও যে তোমাকে প্রয়োজন। আমি তোমাকে আটকে রাখতে পারি না। আমি প্রতিদিন কথা বলবো, অপেক্ষা করব তোমার ফেরার। জলদি ফিরবো আমি। খুব জলদি। খুব। নিতু মুখ উঁচু করে উৎসের চোখে চোখ রাখলো। নরম গলায় বলল, ভালোবাসি। অসম্ভব রকমের ভালোবেসে ফেলেছি এই মেয়েটাকে। আরো কিছু মুহূর্ত দুজনের একসাথে কাটিয়ে বের হলো উৎস। নিতু উৎসের সাথে নিচতলায় নেমে এলো। মায়ের কাছ থেকে বিদায় নিল উৎস। ফরিনা বেগম দীর্ঘদিন এবার ছেলেকে কাছে পেয়েছিলেন। টানা কয়েক বছরে এত সময় উৎস বাসায় থাকেনি। ছেলেকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হতো। এবার হয়তো নিতুর উপস্থিতিতে একটু লাঘব হবে। ছেলেকে বিদায় দিতে বাহিরের দরজার দিকে এগিয়ে এলেন তিনিও। নিতু উৎসের পিছু পিছু হাঁটছে। উৎসকে আড়াল করে বারবার চোখ মুছছে। সদর দরজায় গিয়ে দাঁড়ালো উৎস। গাড়ি আগেই বের করা হয়েছে উৎসকে এগিয়ে দিতে। ব্যাগটা গাড়ির ভেতরে রেখে নিতুর দিকে ফিরে এলো সে। নিতুর হাত দুটো নিচের হাতের মুঠোয় নিয়ে চোখের দিকে চাইলো। নিতু এবার নিজেকে আটকে রাখতে পারল না। উৎসের বুকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই নিজেকে ছাড়িয়েও নিল। চোখ মুছে বলে উঠল, সাবধানে যাবে, সাবধানে থাকবে। মনে রাখবে তোমার জন্য কেউ সর্বদা অপেক্ষায় আছে। তোমার ওপর এখন আরো অধিকার আছে। আমার জন্য হলেও নিজেকে ভালো রেখো। খুব তাড়াতাড়ি ফিরে এসো আমার কাছে। নিতুর মুখখানা আছাড়া করে ধরল উৎস। পুরো মুখে নজর বুলিয়ে বলল, বউয়ের কাছে যে আমাকে ফিরতেই হবে। মেজর তার বিকেল ফুলের কাছে ফিরতে বাধ্য। জি, বাধ্য। উৎস মৃদু হাসার চেষ্টা করলো। আমাকে এখন যেতে হবে। হুম। ভালোবাসি কে বলবে? এই মুখ থেকে ভালোবাসি না শুনে আমি যেতে পারবো না। নিতু উৎসের চোখে চোখ রেখে বলল, ভালোবাসি তো। উৎস নিতুর দুই হাতে চুমু খেলো। চুমু খেলো কপালেও। আবেগী হয়ে বলে উঠল, ভালোবাসি প্রিয় বিকেল ফুল। বিয়ে বাড়ির শাশুড়ির সাথে দুদিন আগে এসেছে নিতু। খালা শাশুড়ির ছেলের বিয়ে আগামীকাল। আজ ছোটখাটো আয়োজনে হলুদের ব্যবস্থা করা হয়েছে। বাড়ি এবং বাড়ির মানুষগুলো নতুন হলেও সেটা কিছুতেই মনে করতে দেয়নি তারা। বিশেষ করে নিতুর খালা শাশুড়ির বড় ছেলের বউ আর মেয়েটা এত মিশুক যে দুদিনেই নিতুর সাথে গভীর ভাব জমিয়ে ফেলেছে। নিতু এ বাড়িতে আসার পর থেকে খালা শাশুড়ির মেয়ে অর্থাৎ রিশা সব সময় সাথে সাথে আছে। রাতে অন্য কাউকে নিজের সাথে না রেখে নিতুকে রাখছে। রাতে দুজনের কত গল্প গুজব।
রাতে হলুদের অনুষ্ঠান হবে। বাসার সবাই মিলে ছাদে স্টেজ সাজিয়েছে। সন্ধ্যের পরপর সাজানো মোটামুটি শেষ হলে নিতু, রিশা আর তার ভাবি মালিহা তিনজনে একসাথে নিচে এলো। তিনজন একসাথে ফ্রেশ হয়ে রেডি হবে বলে ঠিক করলো। তিনজন একসাথে ওয়াশরুম খালি পাবে না, তাই রিশা নিতুকে ফ্রেশ হতে বলে আগে আগে নিচের মায়ের রুমে চলে গেল। নিতু ফাঁকা রুম পেয়ে এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ড্রয়ার থেকে নিচের ফোনটা বের করে দেখলো উৎস বেশ কয়েকবার কল করেছিল। ফ্রেশ হতে যাওয়ার আগে একবার কথা বলবে ভেবেই কল ব্যাক করলো সে। একে একে কয়েকবার রিং হলো, কিন্তু রিসিভ হলো না। কেটে গেছে বেশ কয়েক মাস। উৎস একটাবারও বাড়িতে আসার সুযোগ পেয়ে ওঠেনি। খালাতো ভাইয়ের বিয়েতে অন্তত আসার কথা ছিল তার, কিন্তু সেখানেও শেষ মুহূর্তে এসে নাকচ করে দিয়েছে। উৎসের ছুটির কথা মাথায় রেখে এই বাড়িতে বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল, কিন্তু উৎস গতকাল রাতে জানালো সে কিছুতেই আসতে পারবে না। উৎস আসতে পারবে ভেবেই নিতু আগে এখানে এসেছে শাশুড়ির সাথে। নিতু বারবার চেষ্টা করা সত্ত্বেও কল রিসিভ হচ্ছে না দেখে ফোনটা ওভাবে রেখে নিজের জন্য বরাদ্দ করা পোশাকটি নিয়ে ওয়াশরুমে চলে গেল। হাতে ততটা সময় নেই। ফ্রেশ হওয়ার পর সাজগোজেও অনেকটা সময় লাগবে। প্রায় পুরো বাড়ির মানুষ ছাদে চলে গিয়েছে অনেক আগেই। বাড়ির সদর দরজা পেরিয়ে কেউ বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির বাহিরে থেকে শুরু করে ভেতরে অনেকটা অংশে মরিচবাতি দিয়ে সাজানো। এক পা দুই পা করে এগিয়ে এলো আগন্তুক। এক পাশে দাঁড়িয়ে কল করলো রিশার নম্বরে। রিসিভ হলো সাথে সাথে। মিনিট খানেক কথা হলো। এরপর ফোনটা পকেটে রেখে পা বাড়ালো রিশার রুমের দিকে। নিতু ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা খুলতেই দেখলো রুমের লাইট বন্ধ। হাতের ভেজা কাপড়গুলো নিয়ে কোনো মতে বেলকুনির দড়িতে মেলে দিয়ে পুনরায় রুমে ফিরে এলো। অন্ধকারে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলল সুইচ বোর্ডের দেয়ালের দিকে। পায়ের সাথে কিছু একটা বাঁধতেই হোঁচট খেল নিতু। পড়তে পড়তে নিজেকে বাঁচিয়ে নিয়ে দাঁড়িয়ে গেল সে। অন্ধকারে দেয়াল হাতড়ে সুইচ বোর্ডও খুঁজে পেল। বাল্ব চালানোর পূর্বেই রুমে কারো উপস্থিত টের পেল নিতু। সেদিকে ধ্যান দিয়ে অন্ধকার একজোড়া হাত এসে স্পর্শ করলো নিতুর কোমর। নিজের শরীরে কারো স্পর্শ বুঝতে পেরে ইন্দ্রিয়গুলো সজাগ হলো নিতুর। এক মুহূর্ত দেরি না করে তড়িৎ গতিতে দুই হাতের উপর হাত এবং সামনে পেট বরাবর আঘাত করলো। শব্দ করে কেউ পিছিয়ে গেল। নিতু রুমের লাইট অন করেই পেছনে ঘুরে তাকালো। উৎস পেটে হাত দিয়ে এক হাতে হাঁটুতে ভর দিয়ে নিতুর দিকে তাকিয়ে হাসছে। উৎসকে এই অবস্থায় দেখে বেশ অবাক হলো নিতু। সে ভেবেছিল বিয়ে বাড়ির কেউ হয়তো তার উপর খারাপ নজর থেকে এগুলো করার সাহস করেছে, তাই আঘাতও করেছিল সে। ঘটনার সম্পূর্ণ বিপরীত দেখে তাড়াতাড়ি করে উৎসর দিকে এগিয়ে গেল। ততক্ষণে উৎস সোজাসুজি হয়ে দাঁড়িয়েছে। নিতু দৌড়ে উৎসের কাছে এসে ডান হাতে পেটে আঘাত করা স্থানে হাত রেখে বলল, এরকম কেউ করে? কখন আসলে তুমি? তুমি তো বলেছিলে আসতে পারবে না। উৎস বুক পকেট থেকে গোলাপ তিনটে নিতুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এতগুলো মাস পর ফিরলাম বউয়ের যত্ন পেতে, আদর পেতে, আর বউ কি না ছক্কা হাঁকালো আমার পেটে। নিতু ফুলগুলো হাতে নিয়ে উৎসকে টেনে বিছানায় বসালো। মুখ গোমরা করে বলল, একদম নাটক করবে না। এত শক্ত বডিতে কিভাবে আমার আঘাত জোরালো হবে? এসেছো এখন সেটা বলো। আমার কত মন খারাপ হয়েছিল তুমি জানো? তুমি আসবে বলে আম্মার সাথে আগে আগে চলে এলাম এখানে, আর তুমি পরে জানালে যে তুমি আসবে না। তারপর আবার এখন এখানে। আমি কিভাবে বুঝবো অন্ধকারে আমাকে স্পর্শ করা হাতটা আমার বরের ছিল? উৎস নিতুকে নিচের দিকে টেনে কাছে বসালো। মৃদু গলায় বলল, আগেই সব বলে দিলে এই মানুষটার মুখে এমন খুশি দেখতে পেতাম। কিছুক্ষণ আগে অবধিও মন খারাপ রেখে এখন এসেছেন খুশির ক্রেডিট নিতে? খুশি হওনি? আগেই এলে এই খুশিটা কত গুণ বেড়ে যেত আইডিয়া আছে। তবে সত্যিই আমি ভাবতে পারিনি তুমি আসবে।
আমি তো ভেবেছিলাম গত কয়েক মাসের মতো আমাকে এখনো অপেক্ষায় থাকতে হবে। সবাই কত আনন্দ করছিল। বাহিরে বাহিরে আমি ভালো থাকলেও তোমাকে ছাড়া এত মানুষের ভিড়েও নিজেকে একা একা লাগছিল আমার। উৎস শার্টের উপর 3টে বোতাম খুলতে খুলতে বলল। আরও অভিযোগ আছে? নিতু উৎসের চোখে চোখ রেখে নির্দ্বিধায় বলল। আছে তো, জমিয়ে রাখি, পরে বলবো, এখন সময় নেই। আমার জন্য? কথায় ফাঁসিয়ে দিচ্ছ কেন? এখুনি রিশা আর ভাবি চলে আসবে। আমরা তিনজনই তৈরি হওয়া বাকি। আমার সবটুকু সময় তো তোমার জামাই, শুধু মাঝে মাঝে একটু সময় অন্যদের দিতে হয়। তাছাড়া আমি তোমার জন্য এতগুলো মাস অপেক্ষা করেছি, আর তুমি করবে না? উৎস দীর্ঘশ্বাস ফেলল, বলল। ভাবছি এবারে তোমাদের আমার সাথে নিয়ে যাব। আম্মাকে রাজি করাও। আম্মা কিছুতেই যাবে না, ওসব ভুলে যাও। আমিও ওখানে গিয়ে থাকতে পারবো না। এটা কোনো কথা? অন্যদের বউরা তাদের বরদের সাথে যাওয়ার জন্য বায়না ধরে, আর তুমি? বউ ছাড়া থাকতে হবে আমার? জি মশাই, আপাতত ওসব বাদ দিন। এখন আপনি ফ্রেশ হয়ে সোজা ছাদে চলে যান, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই উঠে দাঁড়ালো নিতু। উৎস নিচেও উঠে দাঁড়ালো, মুখ গোমরা করে বলল। এতদিন পর এলাম, বউ একবার বুকে আসবে না? নিতু মৃদু হাসল। এত অপেক্ষার পর প্রিয় মানুষকে কাছে পেয়ে এমনি এমনি ছেড়ে দেবে, সেটাও কি নিতুর পক্ষে সম্ভব নাকি? এতগুলো দিন এই বুকটার জন্য নিচের বুকে ব্যথা পুষেছে সে। মাথা না রাখতে পারার কষ্টে ভেতরটা ক্ষত বিক্ষত হয়েছে, সেটা কি সামনে দাঁড়ানো মানুষটা জানে না? নিতু আলতো করে উৎসের বুকে মাথা রাখে, জড়িয়ে ধরল উৎসকে। হৃদয় যেন শীতল হলো উভয়ের। প্রিয় মানুষকে কাছে পাওয়া ঠিক কতটুকু আনন্দের, সেটা হয়তো শুধু দূরত্বে অবস্থান করা মানুষগুলোই টের পায়। হলুদের আনন্দ শেষ হলো প্রায় রাত 2টার দিকে। অনেকদিন পর আত্মীয় স্বজন একসাথে হয়েছে। গল্প গুজব, আড্ডা, নাচ গান, হাসি ঠাট্টা, সব মিলিয়ে সময়টা জমজমাট ছিল। অনুষ্ঠান শেষ ঠিক করা হলো। ছেলেরা সবাই ছাদে থাকবে, আর ছোট বাচ্চা বা মহিলা যারা আছে সবাই নিচে বিভিন্ন রুমে, যেখানে যে জায়গা পাবে সেখানেই থাকবে। বাড়ির গিন্নির এমন ঘোষণা শুনে নিচের রুমের মায়া রিশা কিছুতেই ছাড়তে পারল না। অনুষ্ঠান শেষ হতে হতেই নিতুসহ নিচের বড় ভাবিকে নিয়ে নিচের রুমের দিকে রওনা দিল সে। বড় ভাবি মালিহার রুম এবং আরো কয়েকটা রুমের অন্য আত্মীয়দের থাকার ব্যবস্থা করা হলো। আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ল। তাড়াতাড়ি ঘুমোবে বলেও পাশে দুজনের গল্প চলছে। দুজন যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই নিত কোনো কথা বলছে না। নিচে রুমে আসার সময় উৎস বলে দিয়েছে সবাই ঘুমিয়ে গেলে যেন সে একটু বাহিরে আসে। নিতু চুপচাপ শুয়ে শুয়ে রিশা এবং মালিহার ঘুমানোর অপেক্ষা করছিল। দুজনের ঘুমানোর কোনো নামই নেই। বিয়েতে কি কি করবে করবে সেসবের গল্প এত রাতে হচ্ছে। ওদিকে উৎসের ফোন মেসেজ আসছে একের পর এক। নিতু না পেরে ফোনটা অনেক আগে সাইলেন্ট করে রেখেছে। দুজনের চোখ এড়িয়ে শুধু ছোট করে একটা মেসেজে জানিয়েছে পাশে দুজন ঘুমিয়ে গেলেই সে বের হবে। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পেরিয়ে প্রায় ঘন্টা পার হতে চলল। দুজনে কিছুক্ষণ আগেই কথাবার্তা বন্ধ করে চুপ হয়েছে। নিতর চোখে ঘুম ভারী হয়ে আসছিল। বারবার চোখ মুছে নিজেকে জাগিয়ে রেখেছে। পাশের দুজনের চুপচাপ হয়ে যাওয়ায় একটু যেন স্বস্তি মিলল। তবুও অপেক্ষা করলো আরো 10 মিনিট। তারা ঘুমিয়ে পড়েছে নিশ্চিত হয়ে উৎসকে মেসেজ দিয়ে বলল বাহিরে এসে দাঁড়াতে। নিজেও আলগোছে শোয়া থেকে উঠে বসলো। কোনো রকম শব্দ না করে উঠে খাটের সাইডে এসে 2 পা মেঝের দিকে ঝুলিয়ে দিতেই রিশা হেসে উঠল। পাশ থেকে মালিহা বলে উঠল, বরের কাছে যাওয়া হচ্ছে, আজ তো সেটা হবে না। বরকে আজকের রাতের মতো ভুলে যাও। নিতু জিভ পায়ে কামড় দিয়ে খিচে 2 চোখ বন্ধ করে নিল। পরক্ষণে আমতা আমতা করে বলল, না মানে ভাবি। নিতুর হাতের ফোনে আলো জ্বলে উঠতেই রিশা হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে
মালিহার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো দেখো, ভাইয়া কল দিয়েছে। মালিহা কলটা রিসিভ করলো। ওপাশ থেকে উৎস বলে উঠল, কোথায় তুমি? আমি লনের দিকে অপেক্ষা করছি, এদিকেই আসো। মালিহা হেসে বলে উঠল, বউ আজ যাবে না দেবর সাহেব। আজকের রাতটা বউকে আমাদের কাছে রেখে নিশ্চিন্তে ছাদে গিয়ে ঘুমান।